শাড়ির কুচিটা একটু ধরে দাও তো দেখিনি। সুদর্শন তার নতুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের সুখে টেরি বাগাচ্ছিল। এর মধ্যে হঠাৎ কদলির মিষ্টি গলার আবদার শুনে মনটা খারাপ হয়ে গেল। সবেমাত্র মাসখানেক হয়েছে বিয়ে হয়েছে ওদের, আর বিয়ের পর থেকে কোথাও বেরোনোর কথা হলেই স্ত্রীর কাছ থেকে এই আবদার শুনতে হয়, ওগো একটু শাড়ির কুচিটা ধরে দাও না। সুদর্শন বুঝে পায় না একা একা যে পোশাকটা পরা যায় না সেটা পরবারই বা কি দরকার। তবু অন্যদিন ব্যাপারখানা একটু অন্যরকম হয়। সুদর্শনের নিজের সাজের তেমন একটা আহামরি ব্যাপার থাকে না, তাই বউয়ের খিদমত খাটা যায়। কিন্তু আজ যে শ্বশুর বাড়ি যাওয়ার তাড়া আছে। এবার জামাই ষষ্ঠীর সময় একটু বাইরে যেতে হয়েছিল, তাই ওই দিন আর যাওয়া হয়নি। সেই অভাব পূরণ করতে আজ একেবারে সকাল সকাল ধুতি পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি রওনা হবে। একা একা ধুতি পরা যে কি কঠিন কাজ সেটা আর কদলি কি বুঝবে। কই সেবেলা তো সুদর্শন চেঁচায়নি। ওগো কোথায় গো, একটু এদিকে এসো না, আমার ধুতির কোচাখানা একটু ধরে দাও না। সেবেলা ডাকলে তো কদলি হয়তো হেসেই গড়িয়ে পড়তো, আর এখন তাকেই ধুতি পরা অবস্থায় মাটিতে উবু হয়ে বসে ওনার শাড়ির কুচি ধরে দিতে হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে পুরুষ মানুষের সাজগোজের কোনো মূল্যই নেই, শুধুমাত্র মেয়েরা সাজলেই সেটা সাজ। এখনো আয়নার সামনে চিরুনি হাতে দাঁড়িয়েছিল সুদর্শন। পাশের ঘর থেকে আবার কদলির গলা ভেসে এলো, আরে কোথায় গেলে গো? আরে দেরি হয়ে যাচ্ছে তো নাকি? একটু শাড়ির কুচিটা ধরেই দাও না বাবা, কোথায় গেলে? না, এতটা বলার পর আর চুপ করে রাগ দেখিয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকা যায় না। সুদর্শন ও ঘরে গিয়ে কদলির কুচি ধরে দিল। কদলি মিষ্টি হেসে সুদর্শনের থুতনি ধরে বলল, এই তো আমার লক্ষ্মী বর। তা সব গুছিয়ে নিয়েছো তো? মানে শাশুড়ি মায়ের শাড়ি, শ্বশুর মশাইয়ের পাঞ্জাবি আর বিজলির সালোয়ার কামিজ সব নিয়েছো তো? কদলি ঘাড় নেড়ে খাটের উপর ফেলা মস্ত ব্যাগটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ গো হ্যাঁ, ওই তোর মধ্যে সব আছে, শুধু যাওয়ার সময় ওই স্টেশন থেকে আমার মিষ্টিটা নিয়ে নিলেই হবে। সুদর্শন সব দিকটা ভালো করে দেখে নিয়ে বলল, সে তো হবে, কিন্তু আরো একটা জিনিস বাকি আছে, দাঁড়াও। কাল থেকে অনেকবার বলে রেখেছিল সুদর্শন, তবু কদলি জিনিসটা বের করে রাখেনি। অগত্যা সুদর্শনী ধুতি পরা অবস্থাতেই খাটের ওপর উঠে পাশের তাকের একেবারে সকলের পিছনে লুকিয়ে রাখা ছিপটা বার করে আনলো। এটা দেখলেই কদলির কি যে হয় কে জানে, মাথাটা পুরো গরম হয়ে যায়। একবার এই ছিপ হাতে জলের সামনে বসলেই হলো, কোথায় যেন চলে যায় লোকটা। মানে লোকটা যেখানে থাকার সেখানেই থাকে, কিন্তু ওর ভেতরের মানুষটা অন্য জগতে চলে যায়। তখন তাকে ডাকলে সাড়া পাওয়া যায় না, কথা বললে উত্তর পাওয়া যায় না। এই করে করে কত যে ছাতার মাথা ছুটির দিনগুলো চলে গিয়েছে ঠিক নেই। সেই কারণেই কয়েকদিন আগে কদলি সুদর্শনের ছিপটা নিয়ে একেবারে তাকের পিছনে সব জিনিসপত্রের পিছনে লুকিয়ে রেখেছিল। সুদর্শনের অনেকবার বলার পরেও ছিপটা বার করে দেয়নি। অবশ্য দুদিন ধরে সুদর্শন অনেকবার বলেছিল ছিপটা বার করে দিতে। আরে ভাই, বাপের বাড়ি গিয়ে তো আমাকে ভুলেই যাবে, তোমার বোন থাকবে, তাকে নিয়ে পাড়া বেড়াতে বেরিয়ে পড়বে, আমার কথা তো তখন আর মনে পড়বে না। তাই দয়া করে আমার ছিপখানা একটু বার করে দিও, আমি কথা দিচ্ছি ফিরে এসে আবার ওটাকে ওই তাকের পিছনে ফেলে দেব। আসলে সুদর্শন একটু অন্য রকমের ছেলে, একটু একা একা থাকতে বেশি পছন্দ করে। একা একা মাছ ধরতে বসলে কত রকমের খেয়াল আসে তার। জলের মধ্যে গোল গোল দাগগুলো কখনো বড় হয়, কখনো ছোট হয়, আর একটা মাছ ধরার মধ্যে যে একটা ধৈর্য থাকে তার তুলনা কি আর অন্য কিছুর সাথে হয় নাকি? আর কদলির বাপের বাড়ি চঞ্চলপুর, 2 পা অন্তর সেখানে নদী, পুকুর, বড় বড় দিঘি। এমন একটা জায়গায় গিয়ে মাছ না ধরলে চলে? তাছাড়া আম, মিষ্টি, জামাকাপড় এগুলো না হয় বাজার থেকে কিনে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু মাছটা যদি নিজে হাতে ধরে শাশুড়ি মায়ের সামনে হাজির করতে পারে তার মজাটাই তো অন্যরকম হয়। কদলি ভেবেছিল অবশ্য বাপের বাড়ি যাওয়ার আগে না হয় ছিপটা দিয়েই দেবে সুদর্শনকে, না হলে লোকটা সারাক্ষণ পিছনে পিছনে ঘুরঘুর করবে, ছিপটা হাতে থাকলে আর সে চিন্তা নেই। কিন্তু হাজারো কাজের মাঝে আর ওই ছিপটা বের করে রাখার কথা মনে হয়নি কদলির। এখন সুদর্শন নিজেই খুঁজে পেতে ছিপটা বের করে নিয়েছে দেখে কদলি হাসি হাসি মুখ করে বলল, বাবা এই তো পেয়ে গেছো আমার সতীনকে।
আর আমার কোনো চিন্তা নেই। তাকের একেবারে পিছনে পড়ে থাকার জন্য বেশ খানিকটা ধুলো জমে গেছে ছিপটার গায়ে। সুদর্শন পরম স্নেহে সেই ছিপের গা থেকে ধুলো পরিষ্কার করে বলল, আর চিন্তা করার সময়ও নেই, এরপর দেরি হয়ে গেলে আর চঞ্চলপুর যাওয়ার ট্রেনটাই পাওয়া যাবে না। দুজনে জিনিসপত্র গুছিয়ে দিয়ে রওনা হলো। ঠিক দরজা দিয়ে বের হতে যাবে এমন সময় শাড়ির আঁচলটা দরজার কড়ার গায়ে আটকে গেল। এ বাবা, কি জ্বালাতন! যাওয়ার সময় আবার বাধা পড়লো কেন রে বাবা? কদলি একটু থেমে ডান হাতের তর্জনীটা বার কয়েক কপালে আর বুকে ঠেকালো। সুদর্শন কদলির কীর্তি দেখে মুখ ভেঙচে বলল, যত সব কুসংস্কার! একে তো শাড়িটা ঠিক মতো পরতে পারো না, বার কয়েক এখন শাড়ির আঁচলটা এদিকে ওদিকে আটকাবে, তারপর 100 বার হোঁচট খাবে। কতবার এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কপালে হাত ঠেকাবে? এইভাবে চলতে থাকলে তো কখনোই আর ও বাড়ি পৌঁছতে পারবো না। কদলি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আবারও বার কয়েক হাতের তর্জনীটা কপালে আর বুকে ছুঁয়ে প্রণাম করে শাড়ির আঁচলটা কড়ার মাঝখান থেকে খুলে নিয়ে চলতে লাগলো। কদলি আর সুদর্শনের দেখা সাক্ষাৎ করে বিয়ে, যেটাকে আজকালকার ভাষায় বলে অ্যারেঞ্জ ম্যারেজ। সুদর্শনের বাবা মা মারা গেছেন তা প্রায় বছর 5 হয়ে গেছে। কম বয়সে বাবা মাকে হারিয়ে একটা চাকরি জোগাড় করে নিজের পায়ে দাঁড়াতে বেশ কিছুটা বছর টলমল গেছে। তারপর বন্ধু বান্ধবরা জোরাজুরি করলো, অনেক হয়েছে, এইভাবে একটা ভদ্রলোক বাঁচতে পারে নাকি, তাই নিজেই খুঁজে পেতে কাগজের বিজ্ঞাপন দেখে একটি মেয়ে জোগাড় করা। ওদিকে এক বন্ধু সুদর্শনকে বলেছিল, শহরের মেয়েরা এখন আর অতি বিশ্বাসী হয় না, 2 দিন বাদেই নাকি দেখা যাবে সে আরেকজনকে ভালোবেসে তার সাথে কেটে পড়েছে। এজন্য যদি বিয়ে করতেই হয় তাহলে একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে হবে। তা সে যাই হোক, বিয়ে হলো কদলির সাথে চঞ্চলপুর গ্রামে। অবশ্য কদলি বলে সুদর্শন নাকি তাকে বিয়ে করেনি, বিয়ে করেছে চঞ্চলপুরের নদী আর পুকুরকে, আরও ভালোভাবে বললে বলা হয় পুকুরের মাছকে। আর ওই ছিপটা হলো কদলির সতীন। হাতে একটা ঢাউস ব্যাগ, অন্য হাতে একসাথে ধরা আম আর মিষ্টি। এত কিছুর মধ্যেও সুদর্শন তার ছিপটাকে বেশ সামলে রেখেছে। ভীষণ একটা অদ্ভুত রকম দেখতে লাগছে সুদর্শনকে। ট্রেন চলতে শুরু করেছে। এখনও জিনিসপত্র সব সুদর্শনের কাছে। কদলির ওপর তার একটুও বিশ্বাস নেই। কদলি এক দৃষ্টে খানিকক্ষণ সুদর্শনের দিকে তাকিয়ে বলল, এই শোনো, একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে, হ্যাঁ? ওই বাড়ি যাওয়ার পর তোমাকে তো আমি আর কাছে পাবো না, তখন এই সব কথা বলার আর সুযোগই পাবো না। তাই আগে থেকেই বলে রাখছি। তোমাকে আর কি যে বলি, একটু ফাঁকা পেলেই তো হাতের ছিপটা নিয়ে বেরিয়ে পড়বে। উফ! একটু বোধহয় ঘুম এসে গিয়েছিল সুদর্শনের ট্রেনের দুলুনিতে। কোনো মতে চটকা ভেঙে ঘুমের ঢুলুনিটা লুকিয়ে বলল, হ্যাঁ, তা ছিপ নিয়ে বেরোতে হবে না, এই একটা এত বড় মাছ ধরবো আর মা সেটা রান্না করে আমাকে খাওয়াবে। একটা বিদ্যুতের মতো হাসি খেলে গেল কদলির চোখে মুখে। তা যা বলেছ, মা তো তাই বসেই আছে তোমার জন্য। তুমি কখন মাছ ধরে এনে দেবে, আর তারপর মা তার আদরের জামাইয়ের জন্য সেটা রান্না করবে আর তাকে রান্না করে খাওয়াবে। দেখো কে যাও, 2 দিন ধরে হয়তো পুকুরে জাল ফেলাও হচ্ছে। ও পুকুরে আর কোনো মাছই আর বাকি নেই। একটু থেমে আবার বলল, এবার অবশ্য একটু গম্ভীর হয়ে, সেসব কিছু নয়, তবে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, জানো তো। আসলে ওই আমাদের গ্রামের একেবারে শেষ দিকে একটা বড় দিঘি আছে না, সেই বেশ বড় দিঘিটা গো। হ্যাঁ, আর ওই তো জলের রংটা একটু কালচে না, ওই জন্যই তো লোকে ওটাকে কালো দিঘি বলে। শোনো, একটা কথা বলি, ওই দিঘিতে তুমি কিন্তু মাছ ধরতে যেও না, কেমন? আরে বাবা, লোকে বলে ওই দিঘির সব মাছ নাকি মেছো ভূতেরা নাকি কিছুদিন বাদেই ওই দিঘির সব মাছ নিয়ে চলে যায়। ওই দিঘিতে কোনো বড় মাছ হলেই কয়েকদিন পর দেখা যায় ওই দিঘির ধারে মাছের কাঁটা কানকো এই সব পড়ে আছে। আর কি বলবো, ওই রাতের বেলাতেই মেছো ভূতটা ওই মাছগুলো ধরে ধরে খেয়ে নেয়। আমি কিন্তু তোমাকে এখনই বলে রাখলাম, ওই দিঘি বা পুকুরের ধারে বসার আগে একবার কাউকে জিজ্ঞাসা করে নেবে।
তুমি কিন্তু ওই কালো দিঘির মাছ একদম ধরবে না। যাও বা ট্রেনের দুলুনিতে একটু ঘুম ঘুম পাচ্ছিল, সব ঘুম কেটে গেল কদলির কথা শুনে। মনে মনে সেই বন্ধুটার মুন্ডুপাত করলো সুদর্শন। কি মুশকিল, গ্রামের মেয়ে বিয়ে করে আনতে গিয়ে তো একেবারে চলতা ফিরতা কুসংস্কারকে ঘরে এনে তুলেছে। কি মুশকিল রে বাবা, একটা দিঘি যেখানে নাকি ভালো ভালো মাছ আর বড় বড় মাছ আছে, সেখানে সে মাছ ধরতে যাবে না? কোথাকার কোন এক মেছো ভূত এসে নাকি তাকে ধরবে? সুদর্শন হাঁ করে কদলির দিকে তাকিয়ে বলল, ঠিক কোন জায়গাটাই কালো দিঘি? আরে ওই তো আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে। তবে ওই দিকটায় খুব একটা লোকজন যায় না। জানো তো, অনেক দিন আগের একটা ঘটনা শুনেছিলাম। আমাদের চঞ্চলপুরের জমিদার রায়রতন মজুমদার তার মেয়ের বিয়ের জন্য জেলেদের নাকি হুকুম করেছিলেন কালো দিঘিতে জাল ফেলতে। সে তো প্রায় 5 কেজি ওজনের 5-5টা কাতলা মাছ এনেছিল জেলেরা। কিন্তু রান্নার সময় বামুন ঠাকুর মাছ কাটতে গিয়ে দেখে মাছ নেই। সে তো সকলে বলল জেলেরাই নাকি মাছগুলোকে চুরি করে নিয়ে গেছে। আসলে কি জানো তো, ওই মাছগুলো তো ওই বামুন ঠাকুরেরাই সরিয়েছিল জমিদার মশাইয়ের ভাইয়ের কথায়। রায়রতন মজুমদারের ভাই নীলরতন মজুমদার তার দাদাকে ওই সমস্ত অতিথিদের সামনে অপদস্থ করার জন্য এমন কাজখানা করেছিল। কিন্তু এই কথা তো আর সঙ্গে সঙ্গে জানা যায় না, না, সব ভেতরের ব্যাপার। যাই হোক, জমিদার রায়রতন বাবু তো রেগে একেবারে আগুন হয়ে গেলে সব জেলেদের ডেকে পাঠালেন। তারা যদিও অনেক কাকুতি মিনতি করলো, বলল যে অন্য কোথা থেকে মাছ এনে ব্যবস্থা করে দেবে। কিন্তু তাতে কি আর জমিদারি মেজাজ শান্ত হয়? সে সব বড় সড়ো ব্যাপার। তিনি আদেশ দিলেন যে ওই কালো দিঘির জলে সবকটা জেলেকে ডুবিয়ে মারা হবে। যেমন আদেশ তেমন কাজ। সব ছেলেদের হাত পা মুখ সব বেঁধে ফেলে দেওয়া হলো ওই জলে। সে কি বলবো গো, কি নিষ্ঠুর! সে প্রত্যেকটা জেলে তো দম বন্ধ হয়ে মরে গেল জলের মধ্যেই। এমনকি বেশ কিছুদিন তাদের শরীরগুলো ওই জলের মধ্যেই ভাসতে লাগলো। অবশ্য জমিদার মশাই যখন আসল ব্যাপারটা জানতে পারলেন, তিনি তখন ধুমধাম করে ওই ছেলেদের শরীরগুলো তুলে ভালো করে লোক দেখিয়ে সৎকার করেছিলেন। টাকা পয়সাও দিয়ে সাহায্য করেছিলেন নাকি তাদের পরিবারে। কিন্তু শেষ রক্ষা আর কিছুতেই হলো না। ওই কালো দিঘির জল অভিশপ্তই থেকে গেল। তারপর বেশ কিছুদিন কেটেও গেছে। ধরো ওই ঘটনার প্রায় 1 বছর পর আবার ওই কালো দিঘি থেকে মাছ এনে ভোজ হয়েছিল জমিদার বাড়িতে। কিন্তু সেই মাছ মুখে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় জমিদার মশাইয়ের। আর যারা যারা নিমন্ত্রণ খেতে এসেছিল, সেই মাছ খেয়ে তারাও অসুস্থ হয়ে পড়ে। রক্ত বমি হয় গো সকলের। এরপরও যারা ওই কালো দিঘির মাছ আনার বা খাওয়ার চেষ্টা করেছে, তাদের কোনো না কোনো একখানা বিপদ হয়েছে। লোকে বলে গো, আমি মিছে কথা বলছি না, লোকেই বলে ওই জেলেরাই নাকি মেছো ভূত হয়ে পড়ে আছে ওই দিঘিতে। সেই জন্যই তোমায় বলছি, আমায় আর জ্বালিও না তো বাপু, দোহাই তোমার। ওই চঞ্চলপুরে যেখানে খুশি জেগে যাও, আমার কিচ্ছু জানার দরকার নেই। যা খুশি করোগে গিয়ে, কিন্তু ওই কালো দিঘির মাছ ধরো না লক্ষ্মীটি। সুদর্শন এতক্ষণ ধরে মন দিয়ে কদলির গল্প শুনছিল। ট্রেনে যেতে যেতে এমনি এমনি ঘুম পেয়ে যায়, এরকম একটা দারুণ ভূতের গল্প বলার জন্য মনে মনে অনেক ধন্যবাদ দিল সে কদলিকে। তবে মনে মনে ঠিক করে নিল ওই কালো দিঘিতেই সে মাছ ধরবে। একটা এত বড় দিঘি, সেখানে প্রায় বছরের পর বছর ধরে কেউ মাছ ধরেনি, সেখানে তো নিশ্চয়ই অনেক মাছ থাকবে। একবার ছিপ ফেললেই হয়তো টুপ করে মাছ গেঁথে যাবে। এই সুযোগ কেউ ছাড়ে নাকি? মনের আনন্দটা কখনো কখনো মুখ ফসকে বেরিয়ে যায়। এক্ষেত্রেও তাই হলো। সুদর্শন বলে ফেলল, তোমরা না সামান্য ব্যাপার নিয়ে একটু বেশি ভাবো। আরে আগেকার দিনের জমিদাররা এমন অনেক উল্টোপাল্টা কাজকর্ম করেছে, তার জন্য সাধারণ মানুষের প্রাণ গেছে। একসাথে এতগুলো মানুষকে নির্দয়ভাবে মারলে শাস্তি তো পেতেই হবে। আর মানুষের মনে সেই জায়গাটা নিয়ে ভয় থাকাটাও স্বাভাবিক।
শুনেছি বিদেশে কোন নদীতে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম পড়েছিল, তাই সেখানকার মানুষ ওই নদীর জল খায় না। না, তুমি কি আমাকে বিশ্বাস করতে বলো যে ওই নদীতে এখনো সেই বোমের বদগুণ বর্তমান রয়েছে? এইটাও তাই, ওইসব ভূত টুত বলে কিছু হয় না। দেখে যাও, স্কুল কলেজের ছেলেমেয়েরা ওই মাছ ধরে বাড়ির লোকজনদের আড়ালে গিয়ে পিকনিক করে। সেই মাছের কাঁটা হাড়গোড়গুলো তোমরা দেখতে পাও, আর তোমরা সেগুলোকেই মেছো ভূতের কাজ বলে ভেবে নাও। সুদর্শনের কথা শেষ হলো কি হলো না, কদলি একেবারে ঝাঁঝিয়ে উঠল। আরে দূর বাবা, বলছি না আমি অত কিছু জানি না। যাই হোক না কেন, তুমি যাবে না ব্যাস। সুদর্শন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, না না, সে তো বটেই, আমি আবার কখন যাব? আমি তো যাবই না। শাশুড়ি মায়ের কাছ থেকে ষষ্ঠী নিয়ে এক প্রস্ত খাওয়া দাওয়া সেরে সুদর্শন ছিপটা হাতে নিয়ে কদলির দিকে তাকিয়ে বলল, যাই। কদলি তখন এতদিন বাদে বাপের বাড়ি এসে যেন নিজের মধ্যে হারিয়ে গেছে। বোনের সঙ্গে, পাড়ার বন্ধুদের সঙ্গে কত কথা আছে। এখন সুদর্শন এখানে না থাকলেই বরং ভালো। একটা অদ্ভুত হাসি হেসে কদলি বলল, আচ্ছা যাও। শেষবারের মতো মনে করাতে ভুলে গেল কালো দিঘিতে না যাওয়ার কথা। অবশ্য মনে করালেও কি আর সুদর্শনকে আটকানো যেত? মানুষের স্বভাবই এমন, যেখানে যেতে বারণ করা হয়, যে কাজটা করতে বারণ করা হয়, সেই কাজের উপরই যেন বেশি আগ্রহ। সুদর্শন তার ছিপ কাঁধে নিয়ে রওনা দিল। খাবার দাবার তৈরি হতে এখনও বেশ কিছুটা দেরি আছে। চিংড়ির মালাইকারির গন্ধে বুকের ভেতর টান চান করলেও এখন আর উপায় নেই। একটু আগেই শাশুড়িমা ষষ্ঠী দেওয়ার সময় আম আর মিষ্টি খাইয়েছেন। একটু নড়াচড়া করলেই আমের ঢেকুর উঠছে। ব্যাপারটাকে একটু ঠিকঠাক করার জন্যই হেঁটে আসা দরকার। সুদর্শন ছিপ কাঁধে হাঁটতে লাগলো। রাস্তার বেশ কিছু অচেনা মুখের সাথে দেখা হলো তার। এই চঞ্চলপুরে তার শ্বশুরমশাইয়ের বেশ নাম আছে, তাই জামাই হিসেবে সুদর্শনেরও খাতির রয়েছে। তাই যার সাথেই দেখা হয় সেই হেসে ঘাড় নেড়ে কুশল জিজ্ঞাসা করে। সুদর্শন তাদের কাউকে চিনতে না পারলেও ঘাড় নেড়ে উত্তর দেয়। আশেপাশে বেশ কয়েকটা জলাশয়, মাছ যে ভালোই আছে সেটা সুদর্শনের অভিজ্ঞ চোখ বেশ বুঝতে পারছে। কিন্তু এসব চুনোপুটি কে ধরবে? সে তো চায় 5 কেজি ওজনের কাতলা মাছ। আর তাছাড়া কদলি যেটা বলেছিল সেটা একটু আগেই সে নিজে তার শাশুড়ি বাড়ির হেঁসেলে উকি মেরে দেখে এসেছে। শ্বশুরমশাই জাল ফেলে ভালো মাছ সব তুলে নিয়েছে। এই সব পুকুরে ওই চুনোপুটি, বড়জোর মৃগেল ছাড়া তেমন বড় কোনো মাছ পাওয়া যাবে না। তাই ওই কালো দিঘিতেই যাওয়া ভালো। আরে তুমি নিবারণের জামাই না? একজন বয়স্ক মানুষ ডাকলেন সুদর্শনকে পিছন থেকে। তারপর নিজেই আবার নিজেকে ধমক দিয়ে বললেন, এই দেখো আমার কাণ্ড দেখো, বুড়ো মানুষ কিছুই খেয়াল থাকে না। এই তুমি বোধহয় কোনো কাজে যাচ্ছিলে, আমি পেছন থেকে ডাকলাম তোমায়। সুদর্শন অল্প হেসে বলল, আরে না না, আমি ওসব মানি না। তাছাড়া এমন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলাম না। আসলে এই মুহূর্তে বাড়িতে তো আমার কোনো কাজ নেই, তাই আর কি। নিজের কাঁধে ফেলা ছিপটা দেখিয়ে বলল, এই যে আর কি, একটু মাছ ধরবার শখ আছে। ভদ্রলোক ছিপের দিকে তাকিয়ে খানিকটা ব্যঙ্গের হাসি হেসে বললেন, ও তা ভালো, তা ভালো। চঞ্চলপুরের মানুষ সত্যি মাছ ধরাটাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন না। এখানে 2 পা অন্তর জলাশয়, সেখানে মাছ কিলবিল করছে সারাক্ষণ। ও তো ধরলেই হলো। ভদ্রলোক ঠিক তেমন পাত্তা না দিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। না মানে এদিকে কোথায় যাচ্ছ? এদিকে তো তেমন পুকুর বা দিঘি। এই ছেলে, তুমি কালো দিঘির দিকে যাচ্ছ নাকি? কদলি তোমায় বলে দেয়নি কিছু? সুদর্শন তাড়াতাড়ি ঢোক গিলে নিল। হ্যাঁ, বলে দিয়েছে। একবার নয়, অনেকবার করে বলে দিয়েছে। কিন্তু তাতে কি? সুদর্শন সে কথা শুনলে তো এই ভদ্রলোক আবার তার রাস্তা আটকাবে। বলা যায় না, হয়তো শ্বশুর বাড়িতেও খবর পাঠিয়ে একেবারে হুলুস্থুলু বাঁধিয়ে দেবে। তাই তাড়াতাড়ি নিজের কথাগুলোকে গিলে ফেলে সুদর্শন বলল, না না, কালো দিঘি যাচ্ছি না তো। এদিকে আমার এক বন্ধু থাকে, তার সাথে একবার দেখা করে তাকে নিয়ে মাছ ধরতে যাব। ভদ্রলোক হেসে বললেন, ও তা ভালো, তা ভালো।
ভদ্রলোক চলে গেলেন। সুদর্শন আবার তার নিজের মতো চলতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পরই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা জায়গা এলো। কিছু বড় মাঝারি গাছে ভরা জায়গা। একটা মাত্র ছাগলকে দেখা গেল, দুপায়ের উপর ভর দিয়ে একটা গাছের একটু উঁচু দিকের ডাল থেকে কচি পাতা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। গাছের পাতার উপর হাওয়া লেগে কেমন যেন একটা অদ্ভুত সনসন আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তাকে ফিরে যেতে বলছে। দুটো তাল গাছ অদ্ভুতভাবে একে অন্যকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কালো দিঘির জল। কদলি ঠিকই বলেছিল, একেবারে কালো টলটলে জল। সুদর্শন আশপাশটা ভালো করে একবার দেখে নিল। মাছ ধরতে বসার পর আর পিছন থেকে অহেতুক জ্ঞান শুনতে পারবে না সে। পুরো মনোযোগটা নষ্ট হয়ে যাবে তাহলে। কোনো প্রশ্নই নেই। এই কালো দিঘির আশেপাশে কোথাও কোনো লোক নেই। আবহাওয়াটাও বেশ ভালো। এই সময় মাছেরা ডিম পাড়ার জন্য একেবারে পাড়ের কাছে আসে। সুদর্শন এগিয়ে গিয়ে একটা বেশ ভালো জায়গা দেখে বসলো পাড়ের কাছে। ছিপটা নিয়ে আরেকবার ভালো করে চারদিকটা দেখে নিয়ে ফাতনার দিকটা ছুঁড়ে দিল জলের দিকে। ঠিক এমন সময় ময়লাটে এক ফতুয়া আর খাটো ধুতি পরা লোক ঠিক সুদর্শনের পিছনে এসে উবু হয়ে বসল। সুদর্শন সামনে তাকিয়ে আছে, তবু মনে হচ্ছে কে যেন ঠিক তার পিছনে বসে আছে। সুদর্শন লোকটার উপস্থিতি বেশ ভালো মতো টের পাচ্ছে। কি অদ্ভুত, একটু আগেও তো আশেপাশে কোনো লোক ছিল না। ছিপ নিয়ে বসতেই যে কোথা থেকে লোকটা চলে এলো কে জানে। সুদর্শন বেশ গম্ভীর হয়ে দুচোখ একেবারে স্থির রেখে তাকিয়ে রইল জলের দিকে। মনে হচ্ছে একটা বেশ বড় সাইজের মাছ বড়শির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই বোধহয় এক্ষুনি গেঁথে গেল বড়শির গায়ে। ঠিক তখনই লোকটা আলতো করে সুদর্শনের কাঁধে হাত রেখে বলল, মাছ ধরতে আইছেন? হঠাৎ করে এরকম একটা ডাকে সুদর্শন সত্যি চমকে উঠল। আর ঠিক তখনই কেঁপে উঠল ছিপটা। যে মাছটা এসেছিল এই সুযোগে সেও পালিয়ে গেল। প্রচণ্ড রাগে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে সুদর্শন বলল, না গো, এমনি এমনি এখানে সময় কাটাতে এসেছি। এখানে আর হবে না, অন্যদিকে গিয়ে বসতে হবে। সুদর্শন উঠে পড়ল। তারপর সব গুটিয়ে নিয়ে গিয়ে গেল অন্য আর একটা দিকে। অদ্ভুত ব্যাপার, লোকটাও চলতে লাগলো পিছন পিছন। না না, মিথ্যে কথা। এমনি এমনি কেউ এখানে বসে থাকে নাকি? আপনি মাছ ধরতে এসছেন না? সুদর্শন এ কথার কোনো উত্তর দিল না। লোকটাকে তার একদম সহ্য হচ্ছে না। কেমন যেন একটা অদ্ভুত খোনা খোনা গলা লোকটার। শুনলেই কেমন যেন পিলে চমকে ওঠে। সুদর্শন যেদিকে যাচ্ছে লোকটা পিছন পিছন যাচ্ছে, একেবারে যেন গায়ে সেঁটে সেঁটে আছে লোকটা। সুদর্শন এবার বেশ বিরক্ত হয়ে বলল, কি হলো, কি এমন গায়ের উপর উঠে চলেছেন কেন? আপনি যা জিজ্ঞাসা করলেন তার তো উত্তর আমি দিয়েছি নাকি? আর কি বক্তব্য আছে আপনার? মাছ ধরতে যাচ্ছি আমি, আর কিছু জানার আছে? ওগুলো আমাদের মাছ, ওগুলো ধরা যাবে না। কথা চলে যা। কি বলছে কি লোকটা? এটা তো কারোর নিজস্ব পুকুর নয় যে মাছ ওনার হবে। তবে কি লিজ নিয়েছে নাকি লোকটা? তাই বা কি করে হবে? কদলি তো বলে দিয়েছিল এই মাছ নাকি শুধু সেই মরে যাওয়া জেলেরা নিতে পারে, আর কেউ এই মাছ খেলে নাকি মরে যায়। এমন একটা গুজব ছড়িয়ে দিয়েছে এরা যে এখানে আর কেউ আসবে না মাছ নিতে। তাহলে এই লোকটা কি সব বলছে? নির্ঘাত সুদর্শনকে এখান থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে মাছের দখল নেবে। সুদর্শন হাসতে হাসতে বলল, আচ্ছা, তাই এই মাছ তোমাদের? তা তোমাকে তো দেখছি, আর বাকিটা কোথায়? লোকটা আঙুল তুলে জলের দিকে দেখালো। কেমন যেন ঘোলাটে দৃষ্টি। সুদর্শন পিছনে ফিরে কালো দিঘির জলের দিকে তাকাতেই দেখল বেশ কয়েকটা মৃতদেহ পড়ে আছে উল্টো হয়ে। জলে ভেসে থাকতে থাকতে ফুলে ঢোল হয়ে গেছে। সুদর্শন ভয়ে দুপা পিছিয়ে এসে আবার পিছন ফিরে তাকালো, কিন্তু সেই লোকটাকে আর দেখতে পেল না। আবার পিছন ফিরে দিঘির জলের দিকে তাকালো, সেখানেও কেউ নেই। চারদিকটা একেবারে ফাঁকা। ঠিক আগে যেমন করে গাছের পাতার উপর দিয়ে হাওয়া বয়ে যাওয়ার সনসন আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজই হচ্ছে, আর কিচ্ছু নেই। সুদর্শন বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল আকাশের দিকে।
তারপর নিজের গালি একটা সপাটে চর কষিয়ে বলল, যত সব কদলির গল্প শুনে মাথার ভেতরে ভূত বাসা বেঁধেছে, দিনের আলোয় ভূত দেখছি। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সুদর্শন তার মনের ভেতরের ভয়টাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। তারপর আবার একটা পরিষ্কার জায়গা দেখে বসে পড়ল। আবার এক মনে ছিপ ফেলে বসে রইল কিছুক্ষণ। এই দিঘিতে অঢেল মাছ, ভালো মাছ পাওয়ার জন্য একটু অপেক্ষা করার দরকার পড়ে না। একটু সময় যেতে না যেতেই আবার সেই আগের মতোই একটা বড় মাছ এসে ঘুরঘুর করতে লাগলো সুদর্শনের বড়শির আশেপাশে। সুদর্শন আগের বারের থেকেও বেশি মনোযোগ দিয়ে মাছটার দিকে দেখতে লাগলো। এই তো এক্ষুনি গেঁথে যাবে বড়শিতে। গেঁথেও গেল, কিন্তু ছিপের তুলনায় মাছটা বেশ বড়। মাছটা তুলতে যেন জান বেরিয়ে যাচ্ছে। সুদর্শন তার শরীরের সব শক্তি লাগিয়ে দিল, তবু তুলতে পারছে না। কি মুশকিল রে বাবা, যাও একটা মনের মতো মাছ গাঁথল, কিন্তু সেটা যে কিছুতেই হাতে আসতে চাইছে না। হঠাৎ মনে হলো কে যেন পিছন থেকে তার ছিপটা ধরল। আবার সেই লোকটা নাকি। সুদর্শন সামান্য একটু ঘাড় কাত করে পিছনের দিকে তাকিয়ে দেখল, না, এটা তো আবার অন্য লোক। তবে পোশাকটা অনেকটা একই রকম, ময়লাটা এক ফতুয়া আর খেটো ধুতি। তা হতেই পারে, গ্রামের লোক কম বেশি ওই একই রকম পোশাক পরে থাকে সবাই। কিন্তু এই তো একটু আগে পর্যন্ত কেউ ছিল না এখানে। তার ছিপের আশেপাশে মাছ এলেই কোথা থেকে এত লোক চলে আসে? যাই হোক, লোকটার এলেম আছে, একেবারে পাকা হাত। ঠিক একটা অদ্ভুত কায়দায় মাছটা তুলে আনলো জল থেকে। মাছটা তখনও ছিপের ফাতনার সাথে লেগে ছটফট করছে। লোকটা কোনো যোগ জিজ্ঞাসা ছাড়াই দিব্যি মাছটা বড়শির মুখ থেকে খুলে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সুদর্শন খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল। আরে আরে কি হলো? কি কোথায় চললেন? লোকটা একেবারে সোজা সাদাভাবে সুদর্শনের দিকে তাকিয়ে বলল, কেন মাছ নিয়ে যাচ্ছি? খাবো সবাই মিলে। সবাই মিলে খাবো মানে? আরে এটা তো আমার মাছ, আমার বড়শিতে গাঁথা মাছ। আমি এতক্ষণ বসে মাছটা ধরলাম। হ্যাঁ ঠিক আছে, মানছি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি না থাকলে হয়তো মাছটা তুলতেই পারতাম না, কিন্তু তাই বলে গোটা মাছটা আপনার হয়ে যাবে? ঠিক আছে, আমি আপনাকে না হয় কিছু টাকা দিয়ে দিচ্ছি। সুদর্শন পকেট থেকে মানিব্যাগটা বের করতে গেল, কিন্তু তার আগেই লোকটা বলল, না, টাকা দিয়ে কি হবে? আমরা তো মাছ খাবো। আমরা মানে আবার কি? ওই যে ওরা। লোকটা এক হাতে মাছ নিয়ে আর এক হাত দিয়ে দিঘির জলটা দেখালো। সুদর্শন ঘাবড়ে গিয়ে আবার পিছন ফিরে দিঘির জলের দিকে তাকালো এবং দেখল ঠিক আগের মতোই বেশ কয়েকজন মানুষ উল্টো হয়ে মরে জলের মধ্যে ভেসে পড়ে আছে। সুদর্শন ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলো। আবার পিছন ফিরে দেখল লোকটা নেই, তার হাতের মাছটাও নেই, শুধু সুদর্শনের ছিপটা পড়ে আছে মাটিতে। সুদর্শন ভয়ের চোটে ছিপটা তুলে নিয়ে এবার উল্টো দিকে চলতে শুরু করলো। মনের ভেতর কেমন যেন একটা ভয় করছে। চারদিক গাছের উপর সনসন করে যে হাওয়াটা বয়ে যাচ্ছিল, সেটাও যেন একটা অদ্ভুত স্বরে বলে যাচ্ছে, ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও। কিন্তু এইভাবে ফিরে আসবে সে? কদলি শুনতে পেলে নির্ঘাত হাসবে। আচ্ছা, সে হয়তো নাও হাসতে পারে, একটা আস্ত ভিতুর ডিম সে, হাজারটা কুসংস্কার মেনে চলে সে, কিন্তু কদলির বোন বিজলি কি আর ছেড়ে দেবে তার নতুন জামাইবাবুকে? না। সুদর্শন আবার ঘুরে গেল দিঘির দিকে। আজ ভূত আসুক, প্রেত আসুক, যাই হয়ে যাক না কেন, সে এই দিঘি থেকে একটা মাছ তুলবেই তুলবে। সুদর্শন আবার বসে পড়ল দিঘির পাড়ে। এবার অন্যদিকে ছিপ ফেলে বসে রইল কিছুক্ষণ। এই দিঘিতে সত্যি অনেক মাছ। এবারও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সুদর্শনকে। আবার বেশ বড় সাইজের একটা কাতলা গেঁথে গেল সুদর্শনের বড়শিতে। সুদর্শন ঢোক গিলে একটু সময়ের জন্য অপেক্ষা করল, আবার নতুন কেউ আসে নাকি দেখার জন্য। না, কেউ এলো না। এবার সুদর্শন মাছটাকে তুলে নিল। এবারও কেউ আসেনি। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল সুদর্শনের। যাক,
তাহলে এতক্ষণ ধরে যেটা হচ্ছিল সেটা নিশ্চয়ই মনের ভুল, কিংবা কিংবা হয়তো গাঁয়ের কোনো লোক তার সাথে খানিকটা মজা করছিল। হয়তো তাকে ঠকিয়ে আগের মাছটা নিয়ে চলে গেল। এই দিঘি থেকে মাছ ধরা বারণ, কিন্তু সেই মাছ অন্য কেউ ধরলে তাকে ঠকিয়ে মাছটা নিয়ে যেতে বারণ নয় নিশ্চয়ই। কিছু একটা হবে হয়তো। সুদর্শন আর ওটা নিয়ে ভাবতে চাইল না। মাছ একটা ধরা হয়েছে, এখন এটা নিয়ে গিয়ে শাশুড়ি মায়ের হেঁসেলে দিয়ে আসতে পারলেই সে নিশ্চিন্ত। কিন্তু কি যেন হয়ে গেল, মাছটা নিয়ে সবেমাত্র কয়েক পা হেঁটেছে, সুদর্শনের মনে হলো কে যেন তার পিঠের ওপর বসে পড়েছে। অসম্ভব ভার লোকটার, তার পিঠের হাড় সব সব ভেঙে যাবে মনে হচ্ছে। আবার কেউ মস্করা করছে নাকি? কি হচ্ছেটা কি? নামুন না, আরে আরে নামুন আমার পিঠ থেকে। কোনো মতে কোঁকিয়ে কোঁকিয়ে বলল সুদর্শন। পিছনে ফিরে নিজের পিঠের ওপর তাকিয়ে দেখে চমকে উঠল সুদর্শন। সেই প্রথম লোকটা বসে আছে তার পিঠের ওপর। এখন কেমন যেন বিভৎস লাগছে মুখটা, যেন জল খেয়ে খেয়ে ফুলে গেছে মুখ চোখ। আমার মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? মাছ দে, নইলে ছাড়বো না তোকে। আশ্চর্য একটা গোঁ চেপে গেল সুদর্শনের। হয়তো সত্যি এখানে কোনো ভৌতিক ব্যাপার কিছু আছে, কিন্তু কত দূর এরা যেতে পারে সেটাও তো দেখতে হবে সুদর্শনকে। একবার লোকালয় অবধি পৌঁছে গেলে নিশ্চয়ই এই ভূতেরা পালিয়ে যাবে। সুদর্শন হাতের ছিপে গাঁথা মাছটাকে শক্ত করে ধরল। এই দেব না, মাছ দেব না, তোর যা ইচ্ছে হয় তুই করে নে, যা। দিবি না? তাহলে কিন্তু তোকেও টেনে নিয়ে যাবো চলে। সুদর্শনের মনে হলো তার পিঠের ওপর 30 মণ বোঝা। যে দুজন লোকের সাথে দেখা হয়েছিল তারা দুজনেই উঠে পড়েছে তার পিঠে। মাছটা ফেলে দে, নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিছি। সুদর্শন কোনো কথার উত্তর দিল না, পা টেনে টেনে চলতে লাগলো। আর একটু গেলেই লোকালয়। ওই তো দেখা যাচ্ছে, একপাল ছাগল চড়িয়ে দুজন ফিরছে। সুদর্শন গায়ের জোরে চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে একটু সাহায্য করো, বাঁচাও। ভাগ্য ভালো, সুদর্শনের চিৎকার ছাগল চড়িয়ে ফেরা ওই দুজনের কান অবধি পৌঁছল। কিন্তু তারা পিছন ফিরে দেখলো একটা অদ্ভুত দৃশ্য। একটা লোকে বড়শিতে মাছ কাঁথা অবস্থায় ঝুঁকে ঝুঁকে চলছে রাস্তা দিয়ে। মনে হচ্ছে লোকটার খুব কষ্ট হচ্ছে। বারবার অন্য হাত দিয়ে পিঠে কি যেন দেখাচ্ছে। লোক দুটো এগিয়ে এলো সুদর্শনকে সাহায্য করতে, কিন্তু খানিকটা এগিয়ে আসার পরেই বোধহয় বুঝতে পারলো আসল ঘটনাটা কি ঘটেছে। হাতে মাছ, তার মানে এই মাছ নির্ঘাত এই অপয়া কালো দিঘির। ব্যাপারটা মনে হতেই লোক দুটো দুদ্দার করে পালিয়ে গেল। তাদের পিছন পিছন অজানা কোনো এক আশঙ্কায় ছাগলগুলো ম্যাঁ করে দৌড়তে লাগলো। এদিকে সুদর্শনের পিঠের উপর বোঝা যেন ক্রমশ বাড়তে লাগলো, আরো বাড়ছে। একের পর এক সব মৃত জেলের দল যেন তার পিঠের উপর চেপে বসে আছে। নিজের শিরদানাটা মড়মড় করে ভেঙে যাওয়ার আওয়াজ যেন নিজের কানে শুনতে পেল সুদর্শন। যেটুকু বা দাঁড়িয়েছিল সুদর্শনের পক্ষে আর সেটাও সম্ভব হলো না। মুখ থুবড়ে পড়ে গেল। পিঠের ওপর বোঝাটা আরো বাড়তে লাগলো। মনে হচ্ছে কারা যেন তার পা ধরে টানতে টানতে আবার দিঘির দিকে নিয়ে যাচ্ছে। চারিদিকে হাওয়ার গতি বেড়ে গেছে। গাছের পাতায় লেগে শনশন আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যেন কাদের হাসির আওয়াজ। কোথা থেকে যেন ভেসে আসছে অনেকগুলো অতি প্রাকৃত গলার আওয়াজ। আমাদের দিঘির মাছ কাউরে নিয়ে যেতে দেব না। এ মাছ শুধু আমাদের। এ মাছ শুধু আমাদের। একে একে সব জামাইরা ফিরে এসেছে। আমাদের জামতলাটা আবার জমে উঠেছে আগের মতো। এবারের গরমটা ভালো করে পড়ার আগেই বর্ষা চলে এসেছে নিম্নচাপের দয়ায়। বৃষ্টিটাও হচ্ছে বেশ মজার। এই রোদ তো এই বৃষ্টি। যখনই মনে হচ্ছে একটু বেশি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেল, একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক তখনই আবার রোদ উঠে যাচ্ছে। আবার যখনই মনে হচ্ছে একটু বেশি রোদ উঠেছে, মাথার ঘাম গড়াতে গড়াতে একেবারে চিবুক অব্দি নামতে শুরু করেছে, তখনই ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। তাই আমাদের কালুর দোকানের আড্ডাটাও বেশ জমে উঠেছে।
আমাদের আড্ডার আজ মধ্যমণি হল মিত্তির মশাই। মিত্তির মশাইয়ের শাশুড়ি আমাদের সকলের জন্য আমসত্ত্ব করে পাঠিয়েছেন। আমরাও আজ চা ছেড়ে 70 বছরের জামাই আর 90 বছরের শাশুড়ি দুজনের পরমায়ু কামনা করতে করতে আমসত্ত্বতে কামড় বসাতে শুরু করেছি। চৌধুরী মশাই বললেন, তা মিত্তির বাবু, আপনার শাশুড়ি কি খাওয়ালে? চিরতার জল আর নিম পাতার চচ্চড়িয়া? সুগারটা তো শুনলাম ভালোই বাড়িয়েছেন। আপনার মুন্ডু, কেন চিরতার জল খেতে যাব শুনি? আমাকে যদি জামাই ষষ্ঠীতে চিরতার জল খেতে হয়, তাহলে মুখ পোড়া ডাক্তারের ওষুধগুলো রোজ দুবেলা করে গিলছি কেন? এই কথাটা শোনার পর কি আর হাসি চেপে রাখা যায়? তাই আমরা সবাই একসাথে হেসে উঠলাম। আমি হাসতে হাসতেই বললাম, তা চিরতার জল যে আপনি খাননি সেটা তো বুঝলাম, তা কি খেলেন সেটা তো বলবেন। আমাকে তো আর কেউ খাওয়াবে না, একটু না হয় নামগুলোই শুনে শুনে শান্তি পাই। আমার কথা শুনে মিত্তির মশাই বিড়বিড় করে বললেন, অবশ্য সেটা মোটামুটি সবাই শুনতে পাওয়ার মতোই বিড়বিড় করে বলা। ওই দেখো, আবার নজর দিচ্ছে। তারপর আরো জোরে জোরে প্রায় আমাকে ধমকে বললেন, তা একখানা বিয়ে করলেই তো হয়, তাহলে তো জামাই ষষ্ঠী খেতে পারো। আমি মুখ টিপে হাসি চেপে আবার বললাম, আচ্ছা সে না হয় একটা বিয়ে করে নেওয়া যাবে, কিন্তু আপনি কি খেলেন সেটা তো বললেন না। আর বলো না, শাশুড়ি মা তো একেবারে নাচোর বান্দা হয়ে একেবারে ভর দুপুরের জোড়া পুকুরের ইলিশ আনিয়েছিলেন। আমি অবাক হয়ে চোখ গোল গোল করে বললাম, কেন ভাদুরপুরের ইলিশ কেন? তাদের কি সোনার পাখনা আর হীরের চোখ? মানে মানে ওই ইলিশের বিশেষত্বটা কি? মিত্তির মশাই হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি মশাই, আপনি নাকি ভেদুর কীর্তি লিখে লিখে একেবারে কাঁপিয়ে দিচ্ছেন, আর ভাদুরপুরের ইলিশের কথা শোনেননি? আমি থতমত খেয়ে ভেদুর দিকে তাকালাম। সে দেখি আবার লজ্জিত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। আমি এবার মিত্তির মশাইকে ছেড়ে ভেদুকে ধরলাম। কি ব্যাপার ভেদু, ভাদুরপুরের জোড়া পুকুরের ইলিশের গল্পটা কি? ভেদু আরও খানিকটা লজ্জিত হয়ে বলল, আরে না না, সে অনেক পুরনো গল্প, ও কিছু না কিছু না। সে পুরনো না নতুন আমি বুঝে নেব, বলছি দয়া করে একটু বলুন ভাদুরপুরের ইলিশের ব্যাপারটা কি? আরে সে অনেক আগের কথা, প্রায় আমার যৌবনকালের। সবে তখন গুরুদেব অনুমতি দিয়েছেন, এই একটু আধটু কাজকর্ম করতে পারি আর কি। তা ওই ভাদুরপুর দিয়ে আসছিলাম, তো শুনি ওখানে নাকি জোড়া পুকুর আছে, মানে দুটো পুকুর পাশাপাশি, আর ঠিক মাঝখানে সার দেওয়া কলা গাছ। তা পুকুর হলেও ওখানে ইলিশও আছে। কোনো এক জমিদার নাকি ওখানে ইলিশের চাষ করিয়েছিলেন, এখনো সেখানে বেশ ভালো ইলিশ আছে, স্বাদও অসাধারণ। কিন্তু মানুষ সে ইলিশ তুলতে পারে না। জোড়া পুকুরের ধারে একখানা মেছো ভূত আছে, কেউ ইলিশ নিতে এলেই নাকি তার ঘাড়ে চেপে বসে। যতক্ষণ না সেই মাছ সে হাত থেকে ফেলে দিচ্ছে, ততক্ষণ অমন ঘাড়েই চেপে থাকে। লোকে চাইলেও ওই পুকুরের মাছ খেতে পারে না। তারপর আর কি? ভেদু তারপরের ঘটনাটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে আরও লজ্জিত হয়ে মুখ লোকালো। বাকিটা শেষ করলেন মিত্তিরবাবু। তারপর আমাদের ভেদু সেই মেচো ভূতের ঘাড়ে চেপে তাকে তাড়িয়ে দিল, আর তারপর থেকে ওই পুকুরের মাছ আমরা সবাই খেতে পারি। মিত্তির মশাইয়ের কথা সবেমাত্র শেষ হয়েছে, হঠাৎ একটা গাড়ি এসে থামল। আচ্ছা, ভেদু গুনিনকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? একটা বেশ সুন্দর ছন্দে আমাদের আড্ডাটা চলছিল। এর মধ্যে ওই ভদ্রলোকের আকস্মিক আগমন আমাদের তালটা কেমন যেন কেটে দিল। এমনই অবস্থা যে প্রথমেই কোনো উত্তর দিতে পারলাম না কেউই। আমাদের মধ্যে প্রথম কথা বললেন চৌধুরীবাবু। সোজা ভেদুর দিকে আঙুল তুলে বললেন, এই যে ভেদু। ভেদু তাড়াতাড়ি দুহাত জড়ো করে নমস্কার করে উঠে দাঁড়ালো। ভদ্রলোক একটু অপ্রস্তুতের হাসি হেসে বললেন, ওহো, আপনি ভেদু গুনিন, আপনাকে একটু যেতে হবে আমার সাথে।
যেতে হবে? মানে কোথায়? চঞ্চলপুরে। কালুর চায়ের দোকান থেকেই ভেদুকে ভদ্রলোক একেবারে তার গাড়িতে তুলে রওনা দিলেন। আমি মনে মনে হিসাব করলাম, বেশ অনেক দিন টানা কাজ করেছি, তাই কয়েকদিনের জন্য একটু ঘুরে আসাই চাই। তাছাড়া অনেকদিন জামতলার বাইরে কোথাও যাওয়াও হয়নি, তাই আমিও তাড়াতাড়ি আমার গাড়িটা নিয়ে ভদ্রলোকের গাড়ির পেছনে ধাওয়া করলাম। ভদ্রলোক এক অদ্ভুত কথা বললেন। ওদের গ্রামেও নাকি ওই ভাদুরপুরের ওই জোড়া পুকুরের মতো একখানা দিঘি আছে, যেখানে মাছ ধরতে গেলেই বিপদে পড়তে হয় মানুষকে। ভদ্রলোকের জামাইকে নাকি 1000 বার বারণ করা সত্ত্বেও ওই দিঘির জলে মাছ ধরতে যায়, তার ফলে মেছো ভূতের খপ্পরে পড়তে হয়েছে। ওই দিঘিতে নাকি একটা নয়, বেশ কয়েকটা ভূত আছে। কবেকার কোন অতৃপ্ত জেলেদের আত্মা নাকি ঘুরে বেড়ায় ওই দিঘির পাড়ে। ভদ্রলোকের জামাইকে নাকি ওই ভূতেরা জলের মধ্যে অর্ধেক ডুবিয়ে রেখে দিয়েছে। 1000 চেষ্টা করেও জামাইকে দিঘির বাইরে আনা যাচ্ছে না। চঞ্চলপুর পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে সেই দিঘি। এমনিতে এখানে কেউ আসে না, আর রাতের বেলা তো নয়ই, কিন্তু আজকের ব্যাপারটা তো অন্যরকম। বেশ কয়েকটা মশাল জ্বলতে দেখা যাচ্ছে। জলে নামার সাহস নেই, উপায়ও নেই, কিন্তু তাই বলে তো আর গাঁয়ের জামাইকে একলা ভূতেদের কবলে রেখে নিশ্চিন্তে ঘরে বসে থাকা যায় না। আমাদের গাড়ি এসে থামলো কালো দিঘির পাড়ে। ভদ্রলোক গাড়ি থেকে হুড়মুড় করে নেমে এসে ছুটে গেলেন দিঘির পাড়ে। ওই যে সুদর্শন, আমার জামাই। জলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সুদর্শন। বেচারা এত ক্লান্ত হয়ে গেছে যে চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছে না। ঘাড়টা কাত হয়ে একদিকে হেলে পড়েছে। দেখে মনে হয়েছে খুব ঘুম পেয়েছে। ঘুমে দু চোখ বুজে আসছে, আর তারপরেই কেঁপে কেঁপে উঠে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করছে। সেই সকাল থেকে একভাবে দাঁড় করিয়ে রেখেছে। আমরা ওই জলের মাঝখান অবধি গিয়ে অনেক চেষ্টা করেছি টেনে বার করে আনার, কিন্তু যেন মনে হচ্ছে পা দুটোকে যেন মাটির সাথে গেঁড়ে দিয়েছে। কিছুতেই ওখান থেকে বার করে আনতে পারছি না। ভদ্রলোকের কথা শেষ হতেই দেখলাম এক মহিলা কোথা থেকে যেন ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ল জলে। ছপ ছপ করে এগিয়ে গেল সুদর্শনের দিকে। সুদর্শনের শরীরটা ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। এই কি গো, কি হলো গো তোমার? আমি কতবার করে বারণ করলাম, আমার কথাটাই শুনলে না। আমি বারণ করেছিলাম এখানে আসতে। কি গো, কথা বলছো না কেন? কি হলো? কেন এলে তুমি এখানে? চলো 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 চলো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো বলছি। ভদ্র মহিলাকে দেখে খানিকটা অপ্রকৃতিস্থ মনে হচ্ছিল। সুদর্শনকে ডেকে কোনো লাভ নেই জেনেও বারবার তাকে ধাক্কা মেরে জাগাবার চেষ্টা করছে, টেনে বাইরে আনার চেষ্টা করছে। পাড়ের কাছে একটা মহিলাদের ভিড়, আরেকদিকে সব পুরুষরা দাঁড়িয়ে আছে। মেয়েটির আচরণ দেখে মেয়েদের ভিড়ের থেকে একটা কান্নার রোল উঠল। সেখান থেকেই দুজন এগিয়ে গিয়ে মেয়েটিকে টেনে সরিয়ে আনলো সুদর্শনের কাছ থেকে। জল থেকে সরিয়ে আনার সময় মেয়েটি চিৎকার করে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? দেখছো না ওখানে দাঁড়িয়ে আছে? ওকে 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 নিয়ে আসছো না কেন? তোমরাই বলো, এতক্ষণ ধরে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে নাকি? সেই কোন সকালে মানুষটা একটু আমার মিষ্টি খেয়েছিল, আর কিচ্ছুটি খায়নি গো। কি মুশকিল! আমি বলছি না, আমাকে কেন এরকম করছো তোমরা? একটু দেখো না। মেয়েটাকে প্রায় জোর করেই সরিয়ে নিয়ে যাওয়া হলো। বেশ কিছুটা দূরে নিয়ে গেলেও মেয়েটির চিৎকার শোনা যেতে লাগলো। ভদ্রলোক চোখের জল মুছলেন, ভেদুর দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে কদলি সেই ক্ষণ থেকে নাওয়া খাওয়া ছেড়ে এখানে পড়ে আছে। বেশ কয়েকবার ওকে সরিয়ে নিয়ে গেলেও আবার চলে আসছে।
ছেলেটা সেই সকাল থেকে এখানে এই একভাবে দাঁড়িয়ে আছে। প্রথম দিকে তাও একটু চেঁচামেচি করছিল, নিজে নিজে আসার চেষ্টা করছিল, এখন সেটাও ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে যন্ত্রণায় কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, দেখলেই বুকের ভেতরটা মুচড়ে উঠছে। ভদ্রলোক যেন আর কথা বলতে পারলেন না। ভেদু এক দৃষ্টে সুদর্শনের দিকে চেয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না, ওই যে কেঁপে কেঁপে উঠছে ওটা একদিক দিয়ে ভালো লক্ষণ। যতক্ষণ ওভাবে কেঁপে কেঁপে উঠবে জানবেন ছেলেটা ভালো আছে। ভদ্রলোক হাঁ করে তাকিয়ে রইলেন ভেদুর দিকে। আমিও ঠিক কিছু বুঝতে পারলাম না। ভেদুকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হচ্ছে বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ জলের মধ্যে একভাবে দাঁড়িয়ে থাকলে ওর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার কথা। একবার অবশ হয়ে গেলে সার ফিরিয়ে আনা খুব দুষ্কর কাজ। তবে ছেলেটার এখনো সার আছে। জলের নিচে মাছেরা কামড় দিচ্ছে আর তাতেই কেঁপে কেঁপে উঠছে। আর কাঁপছে মানে যন্ত্রণার অনুভূতিটুকু আছে, আর এই মুহূর্তে সেইটাই অনেক। ভদ্রলোক মনে হলো না খুব একটা খুশি হলেন এই সামান্য আশ্বাস পেয়ে। তিনি কাতরভাবে বলে উঠলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেটা ফিরে আসবে তো আমাদের কাছে? ভেদু গম্ভীরভাবে ঘাড় নাড়ল, শুধু মুখে কিছুই বলল না। কালো দিঘির জল একেবারে নিস্তরঙ্গ, কোথাও কোনো ভৌতিক উপদ্রবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। ভেদু আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো জলের দিকে। একটু আগেই কদলি নেমেছিল জলে, একেবারে সুদর্শনের কাছ অবধি চলে গিয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। কিন্তু ভেদু এসে জলে পা দেওয়া মাত্রই জলের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত আলোড়ন শুরু হলো। জলের মধ্যে আপনা আপনি কয়েক জায়গা থেকে ফোয়ারা শুরু হয়ে গেল। সবকটা ফোয়ারা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে শুরু করে দিল। ক্রমশ যেন স্থান পরিবর্তনের গতি বেড়ে গেল। একে একে সব ফোয়ারাগুলো সুদর্শনকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ সুদর্শনকে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এখন সেটা আবছা হয়ে গেল। ভদ্রলোক ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, কি হলো এটা? কি হলো? সুদর্শন কোথায় গেল? কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। এত ভয় পাচ্ছেন কেন? আমি একা শুধু কেরামতি দেখিয়ে যাব আর সামনের জুন কিছুই করবে না, তাই কি কখনো হয়? একটু ধৈর্য ধরুন, নিজেদের বিশ্বাসের ওপর বিশ্বাস রাখুন। ভেদু সেসব ফোয়ারাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে লাগলো, কিন্তু একটু এগোতে না এগোতেই একটা মারাত্মক চিৎকার ভেসে এলো জলের ঠিক মাঝখান থেকে। উফ, ভেঙে ফেললো! উফ, ছেড়ে দাও আমাকে! ফোয়ারাটা সরে গেল খানিকক্ষণের জন্য। এবার দেখা গেল সুদর্শন প্রায় কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পিঠের ওপর প্রায় 4-5টা অবয়ব। সেখান থেকেই এবার একটা হুঙ্কার ভেসে এলো, সরে যাবি, চলে যা, সেখান থেকে এসেছিস। তুই একে বাঁচাতে পারবি না, ও আমাদের মাছ নিয়ে যেতে এসেছিল। এখন আমরা ওকে এখানে আটকে রাখবো। কদলির কানে বোধহয় সুদর্শনের চিৎকার পৌঁছেছিল। সে আবার সকলের হাত ছাড়িয়ে ছুটে চলে এলো নদীর পাড়ে। আমি আসছি, আসছি, আমি আসছি। তোমার আর কিচ্ছু হবে না গো, আমি আসছি, আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আসছি, আমি আসছি তোমার কাছে। মেয়েটি আবার ছপ ছপ করে এগিয়ে এলো। ভেদু তাকে হাত দিয়ে বাধা দিল, এখন এখানে আসবেন না। আপনি এখানে থাকলে ওরা আরো বেশি অত্যাচার করবে আপনার স্বামীর ওপরে। কিন্তু কদলি এসব কথা শুনলে তো। কি মুশকিল! আপনি বুঝতে পারছেন না? ও আমাকে ডাকছে তো, শুনতে পাচ্ছেন না নাকি? ছাড়ুন না, আপনি আমাকে ছাড়ুন, আমি যাবই, আমাকে ওর কাছে যেতেই হবে। মেয়েটি ভেদুর হাত ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল,
কিন্তু ভেদু আবার তাকে আটকে দিল। পাড়ের দিকে তাকিয়ে বলল, একে এখান থেকে নিয়ে যান এখন, আর আমি যতক্ষণ এখানে থাকবো কেউ যেন এখানে না আসে। পাড়ের কাছে দাঁড়িয়ে থাকা মহিলাদের সেই ভিড়ের কাছ থেকে একদল মহিলা আবার কদলীকে নিয়ে চলে গেল। ভেদু আস্তে আস্তে আরো খানিকটা এগিয়ে এলো। ওদিকে আবার সেই জলের ফোয়ারাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল। দিঘির মাঝখানে সুদর্শন দাঁড়িয়ে আছে এখন, কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না স্পষ্ট করে। ভেদু ক্রমশ আরও এগিয়ে যেতে লাগলো। ভেদুর ডান পাশে যে ফোয়ারাটা ছিল সেটা হঠাৎ করে বদলে গিয়ে একটা মানুষের অবয়ব নিল। বড় ভয়ঙ্কর দেখতে তাকে। মুখটা বিভৎস ফুলে উঠেছে, চামড়াগুলো পচে গিয়ে ঝুলে গেছে। অমন একটা বিভৎস চেহারার প্রেতকে দেখে চারদিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। এতক্ষণ ধরে চাপা কান্নাকাটি চলছিল এদিক ওদিক। ভেদুকে আসতে দেখে সেটা সামান্য একটু থেমেছিল। এই প্রেতকে দেখে আবার সবাই চিৎকার করে উঠল ভয়ে। ভেদুর সাথে থেকে থেকে আমিও এই পরিস্থিতি সম্পর্কে কিছু কিছু শিখেছি। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খানিকটা শান্ত করার চেষ্টা করলাম। আস্তে আস্তে শান্ত হন আপনারা, ভয়কে ভয় পেলে আরও পেয়ে বসে। শান্ত হন আপনারা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলছি তো আমি। ভেদু এসে গেছে তো, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে দিঘির এপারের মানুষরা হয়তো একটু শান্ত হলো, কিন্তু ওই বিভৎস প্রেত কেমন যেন একটা ব্যঙ্গের হাসি হেসে উঠল। তুই বাঁচাবি একে, তুই পারবি না, একেও বাঁচাতে পারবি না। আর তুই নিজেও বাঁচতে পারবি না। কথা শেষ হতেই কোথা থেকে কি যে হয়ে গেল দেখলাম সেই ভয়ঙ্কর প্রেত ঝাঁপ দিয়ে একেবারে ভেদুর ঘাড়ে চেপে বসেছে। সেই প্রেতের ভার এতটাই বেশি, ভেদু অমন ভারী বলবান শরীরও সেই ভার সামলাতে পারছে না। সেই প্রেত ভেদুর গলা টিপে ধরেছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে ভেদুর। একটা সময় ভেদু বোধহয় আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝপ করে পড়ে গেল জলে। হঠাৎ করে চারিদিকটা ভীষণ শান্ত হয়ে গেল। চারিদিকে যে জলের ফোয়ারা দেখা যাচ্ছিল সেসব কোথায় যেন মিলিয়ে গেল। সুদর্শন আগের মতোই দাঁড়িয়ে আছে, আর ভেদুকেও কোথাও দেখা যাচ্ছে না। নিবারণবাবু এমনিতেই বেশ চিন্তায় আছে বুঝতে পারছি, তার উপর এই অবস্থায় মানুষের এরকম কথা মন আরো ভেঙে দেয়, মনের বিশ্বাস নষ্ট হয়ে যায়। ভদ্রলোক প্রচণ্ড হতাশা নিয়ে দিঘির জলের দিকে তাকিয়ে রইলেন। আমি আস্তে করে ভদ্রলোকের পাশে এসে দাঁড়ালাম। নিবারণবাবু, ভেঙে পড়বেন না, বিশ্বাস রাখুন, ভেদুর কিচ্ছু হবে না। লোকে ভাবে নায়করা মাঠে নামলেই শুধু জেতে, এমন নায়ক শুধু বইয়ের পাতাতেই পাওয়া যায়। আমাদের ভেদু কোনো বইয়ের হিরো নয়। সে খেলা শুরু করলে কখনো কখনো হারে, সেই হার থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আপনি কোনো চিন্তা করবেন না নিবারণবাবু, আমাদের ভেদুর কিচ্ছু হবে না। ঠিক তখনই ভেদু উঠে এলো জলের নিচ থেকে, রাগে থরথর করে কাঁপছে সে। ভেদুকে এরকম রাগতে আমি কখনো দেখিনি। এবার দুদিক থেকে দুটো ফোয়ারা দেখা গেল, আবার সেই ফোয়ারা হঠাৎ কেমন যেন ঘুরপাক খেয়ে দুটো ভয়ঙ্কর প্রেতের অবয়ব নিল। দুদিক থেকে তারা এবার ঝাঁপিয়ে পড়ল ভেদুর দিকে, কিন্তু ভেদুর কাছ অবধি পৌঁছানোর আগেই ভেদু দুহাত দুদিকে ছড়িয়ে দিল। সেই দুজন প্রেত ভেদুর কাছ অবধি পৌঁছতে পারল না, যেখান অবধি এসেছিল সেখানেই থেমে গেল। দুজনে প্রচণ্ড চেষ্টা করছে ভেদুর কাছে আসার, কিন্তু কিছুতেই আসতে পারছে না। ভেদু রাগে কাঁপতে কাঁপতে তাকালো দুজনের দিকে, মনে হলো যেন প্রচণ্ড জোরে একটা বিস্ফোরণ হলো। দুজন দুদিকে ছিটকে পড়ে গেল। ভেদু আবার এগিয়ে গেল সুদর্শনের দিকে। ভেদু সুদর্শনের গায়ে হাত রাখতেই কেঁপে উঠল সে, প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। ভেদু অত্যন্ত শান্ত গলায় বলল, আস্তে আস্তে, ধৈর্য ধরো, আর কোনো ক্ষতি হবে না তোমার। ভেদু সুদর্শনকে ধরে কি যেন মন্ত্র পড়ল কয়েকবার, তারপর আলতো করে তাকে টেনে আনলো নিজের কাছে। খানিকক্ষণ আগে কদলি অনেকবার চেষ্টা করেছিল সুদর্শনকে এক চুলের জন্য নড়ানো যায়নি। এখন ভেদু অনেক সহজেই সুদর্শনকে নিয়ে এলো, কিন্তু
ছেলেটা নিস্তেজ হয়ে গেছে একেবারে, পুরো শরীরটা ভেদুর ওপর ছেড়ে দিয়েছে। ভেদু খুব সাবধানে তাকে টেনে নিয়ে এলো পাড়ের কাছে। পাড়ের ধারে যারা দাঁড়িয়েছিল, বিশেষত নিবরণবাবু, ছুটে গেল জামাইয়ের কাছে, কিন্তু ভেদু হাত দেখিয়ে তাদের বাধা দিল। এখনই না, একটু অপেক্ষা করুন, আগে আমাকে একবার পরীক্ষা করতে দিন, তারপর। কিন্তু এতক্ষণ ধরে আটকে থাকা মানুষদের কি এত সহজে কিছু বোঝানো যায় নাকি? তাছাড়া সবাইকে আটকানো গেলেও নিবারণবাবুকে কি করে আটকানো যাবে? ভেদুর হাত ছাড়িয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল সুদর্শনের ওপর। সুদর্শন এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন করে সবাই ওর উপরে ঝাঁপালো যেন তারাই ডাক্তার, কিছু একটা নিদান তারাই দিতে পারবে। ভেদু এত ভিড় দেখে সামান্য পিছিয়ে এলো, কেমন যেন গম্ভীর হয়ে তাকিয়ে আছে সে। আমি অবাক হয়ে বললাম, কি হলো ভেদু, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? সব তো ঠিক হয়ে গেল। সেটাই তো ভিডিও স্যার, বড্ড তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল না? আমার মনে হচ্ছে এর পিছনে কোনো একটা চক্রান্ত আছে, কিন্তু এরা তো কেউ আমাকে পুরো ব্যাপারটা দেখতেই দিল না। ভেদুর কথাটা বোধহয় শেষও হয়নি, হঠাৎ সুদর্শন লাফিয়ে সামনের একজনের ঘাড়ের ওপর উঠে পড়ল। এতক্ষণ ধরে যে ছেলেটা প্রায় নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়েছিল, হঠাৎ তার গায়ে যেন হাজার হাতির বল এসে গেল। যার ঘাড়ের ওপরে সুদর্শন বসেছিল সে এবার ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠল। নিবারণবাবু সুদর্শনকে ধরে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন। সুদর্শন তাকে এক হাতে সোজা উপরে তুলে ধরল। দিঘির পাড়ে সামান্য যে একটু শান্তি এসেছিল, মুহূর্তে সবটা যেন বদলে গেল। ওদিকে আবার কদলিও ছুটে এলো পাড়ের দিকে। মেয়েটা যেন কিছুই বোঝে না। কি করছো তুমি? কি করছো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি তোমার? কদলি দৌড়ে সুদর্শনের খুব কাছে এসে গিয়েছিল। লক্ষ্য করলাম সুদর্শনের চোখ মুখের চেহারা যেন বদলে গেছে। কেমন একটা হিস হিসে চোখ নিয়ে সে যেন কদলির এগিয়ে আসার জন্য অপেক্ষা করছে। একটু কাছে এলে হয়তো এবার সুদর্শন কদলিরও কোনো ক্ষতি করে দেবে, কিন্তু তার আগেই ভেদু প্রায় লাফিয়ে কদলিকে টেনে সুদর্শনের সামনে থেকে সরিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, সরিয়ে নিয়ে যান ওকে, কিন্তু মনে রাখবেন এখনই কিছু শেষ হয়ে যায়নি। আমি যতক্ষণ না বলবো কেউ আসবেন না দেখে। ভয়ে সবাই ছুটে পিছিয়ে সরে গেল। কদলিকেও সরিয়ে নেওয়া হলো। আমি ভেদুর পিছনে ছিলাম। ভেদু এবার তাকালো আমার দিকে, এর অর্থ আমাকেও এখান থেকে সরে যেতে হবে। আমি পিছিয়ে গেলাম কয়েক পা, কিন্তু চোখ সরালাম না। আমার চোখ গেল সুদর্শনের পায়ের দিকে। এতক্ষণ জলের মধ্যে থেকে থেকে পুরো রক্তশূন্য সাদা হয়ে গেছে। তার উপর মাছেরা মনের সুখে কামড়ে ছোট ছোট ঘা করে দিয়েছে চারিদিকে। কিন্তু সুদর্শনের মুখের চেহারাটা যেন ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। এক একবার এক একটা বিভৎস চেহারার প্রেতের চেহারা ফুটে উঠেছে তার মুখের ওপরে। ভেদু আস্তে করে এগিয়ে গেল সুদর্শনের দিকে। সুদর্শন তখন একজনের কাঁধের ওপর বসে আছে। লোকটা সেই ভারে ক্রমশ ঝুঁকে যাচ্ছে। ওদিকে নিবারণবাবুকে সুদর্শন এক হাত দিয়ে তুলে রেখেছে। ভেদু সামনের দিকে এগোতেই সুদর্শন চিৎকার করে বলে উঠল, এক পাও কাছে আসবি না, তাহলে পুরোটাকে ছিঁড়ে ফেলে দেব। সুদর্শন যার ওপর বসেছিল তার কাঁধের ওপর আরো চাপ দিল। সেই ভার সহ্য করতে না পেরে লোকটা চিৎকার করে উঠল। ভেদু ঘন ঘন দুবার নিঃশ্বাস নিল। মনে হলো পরিস্থিতিটা একবার ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করলো। সুদর্শন চিৎকার করে বলল, চলে যা, একে আমাদের হাতে ছেড়ে চলে যা, তাহলে বাকিদের ছেড়ে দেবো, নইলে আজ এখানে কেউ বাঁচবে না। আশপাশের লোকজন অনেকটা দূরে চলে গিয়েছিল। সুদর্শন একবার তাকালো সেই দিকে। একদৃষ্টে তাকিয়ে রইল দুজন লোকের দিকে। কয়েক মুহূর্ত পরেই লোক দুটো সোজা যেখানে ছিল সেখান থেকেই যেন উড়ে গিয়ে পড়ে গেল জলে। তারপর চারদিক থেকে লোকেরা ভয়ে চিৎকার করতে শুরু করে দিল। কয়েকজনকে দেখলাম দাঁড়িয়ে না থেকে পালিয়ে যাচ্ছে ছুটে। সত্যিই কিছুক্ষণের মধ্যে জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেল। এবার সুদর্শন হেসে উঠল। কি হলো?
এখানে দাঁড়িয়ে আছো কেন ভেদুগুনিন? শুনলে না আমি কি বললাম? চলে যাও এখান থেকে, নইলে সবাইকে শেষ করে দেবো আমি। যে দুজন লোককে সুদর্শন জলে ফেলেছিল তারা হাঁপাতে হাঁপাতে হাবুডুবু খেতে খেতে পাড়ের দিকে আসছিল। সুদর্শন আবার সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আবার কোনো একটা অঘটন হবে বোধহয়, কিন্তু এবার ভেদু সুদর্শনের দৃষ্টি রোধ করে ঠিক ওই দুজন লোককে আড়াল করে দাঁড়ালো। সুদর্শনের ওই দৃষ্টি ভেদুর কোনো ক্ষতি করতে পারল না, সে শুধু সামান্য পিছনে সরে গেল মাত্র। ওই দুজন লোক তাড়াতাড়ি জল থেকে উঠে পরিকি মরি করে ছুটে পালালো। সুদর্শন বোধহয় আবার কোনো কেরামতি দেখাতে যাচ্ছিল, কিন্তু ভেদু চোখের নিমেষে কালো দিঘির খানিকটা জল নিয়ে কি সব যেন মন্ত্র পড়ে ছুঁড়ে দিল তার দিকে। সুদর্শন চিৎকার করে উঠল। সুদর্শনের ভেতরে যে প্রেতেরা আছে তারা বোধহয় ভেদুর ওই জল পড়া সহ্য করতে পারল না, কিন্তু ওই প্রেতেরা যার কাঁধে বসে আছে আর ওই নিবারণবাবু একই সাথে চিৎকার করে উঠল যন্ত্রণায়। এবার ভেদুকে একটু থেমে যেতে হলো। সুদর্শন নিজেকে সামলে নিয়ে এবার হেসে উঠল আবার। আমরা তোকে চিনি ভেদুগুনিন, অনেক ক্ষমতা তো, কিন্তু আমাদের ক্ষমতাও যে কিছু কম নয়। আমরা অনেক কাল ধরেই দিঘিতে আছি, এখানকার মাছ আমরা কাউকে নিতে দেব না। আমরা তো অনেকবার বারণ করেছিলাম ছেলেটাকে, কিছুতেই শুনলো না। একে আমাদের চাই, একে আমরা নিজেদের মতো করে শাস্তি দেব। আর আমাদের আটকাতে গিয়ে যদি তোর এই গুণিনগিরি দেখাস, তবে এই যে আরো দুজন আছে দেখতে পাচ্ছিস, এরাও শেষ হয়ে যাবে, সবাইকে শেষ করে দেব। ভেদু এবার এগিয়ে গেল সামনের দিকে। বেশ, চলে যাব আমি, কিন্তু তার আগে এদের ছেড়ে দাও। আর স্বীকার করে নিচ্ছিস তুই? মেছো ভূতের দল যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। হ্যাঁ, আমি ভেদুগুনিন, আমি হার স্বীকার করে নিচ্ছি। সুদর্শন যেন বিশ্বাস করতে পারল না। একটা অদ্ভুত কাণ্ড হলো তখন। সুদর্শন নিবারণবাবুকে মাটিতে নামিয়ে দিল, আর ওই লোকটির কাঁধ থেকেও নেমে এলো। সুদর্শনের শরীরটা আবার আগের মতোই সংজ্ঞাহীনভাবে মাটিতে পড়ে গেল। স্পষ্ট দেখা গেল সুদর্শনের শরীর থেকে 4-5 জন প্রেতাত্মা বেরিয়ে এসে ঘিরে ধরল নিবারণবাবুকে এবং আরেকটি লোককে। দুজনের অবস্থাই প্রায় সুদর্শনের মতো, তারা ক্লান্ত হয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে রইল। জেলেরা হেসে উঠল আবার। যা, একে জলের মধ্যে থেকে নিয়ে এসেছিলি না, ঠিক ওইভাবে ওখানেই রেখে আয়, নাহলে এদের দুজনকে পিষে মেরে দেব। ভেদু আর কোনো দিকে না তাকিয়ে সোজা সুদর্শনকে পাঁজা কোলা করে তুলে জলের দিকে হাঁটতে লাগলো। নিবারণবাবুর কথা বলার শক্তি নেই, তবু হাত তুলে বারবার ভেদুকে থামানোর চেষ্টা করে চলেছেন। আমিও ঠিক বুঝতে পারছি না কি করব আমি। ভেদু এখন ঠিক কি করবে? এই মেছো ভূতের হাত থেকে কি করেই বা সকলকে বাঁচাবে? ভেদু সত্যি সত্যি সুদর্শনকে জলে রেখে আসবে, এটা কিছুতেই ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। ভেদু একটু একটু করে এগিয়ে যাচ্ছে জলের দিকে, আর আমার মনে হচ্ছে সব আশা ভরসাও যেন জলে চলে যাচ্ছে। ভেদুকে এভাবে জলের দিকে যেতে দেখে জেলেরা খুব খুশি। দেখলাম ওই অবয়বগুলোও যেন ভেদুর পেছন পেছন চলেছে। নিবারণবাবু এবং অন্য লোকটির থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে ওরা। ভেদু বোধহয় এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল। ভেদু হঠাৎ করেই পেছন ফিরে পাড়ের কাছে শুইয়ে দিল সুদর্শনকে। তার দুহাত সামনে রেখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এরিও স্যার, ওদের সরিয়ে নিয়ে যান। নিবারণবাবু বা ওই ভদ্রলোক দুজনের অবস্থাই খুব খারাপ। দুজনের কেউই নিজেরা সরে যেতে পারবেন না। এদিকে আমি আবার ভেদুর এই আদেশের জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। ব্যাপারটার গুরুত্ব বুঝতে আমার একটু সময় লাগলো, তবু যতটা তাড়াতাড়ি সম্ভব হলো আমি ছুটে গিয়ে সরিয়ে নিয়ে এলাম ওদের। ওদিকে ভেদুর মন্ত্রের প্রভাবে জেলেদের চারদিকে একটা গাঢ় নীল বলয় তৈরি হয়ে গেছে। সব জেলেরা একসাথে হুঙ্কার দিয়ে উঠল, ঠকালি, তুই আমাদের ঠকালি। আমি তোদের কথায় সত্যি সত্যি ওকে আবার জলের মধ্যে ফেলে রেখে আসবো, এটা তোরাই বা ভাবলি কি করে? ভেদুর সেই নীল বলয় ক্রমশ ক্ষীণ হতে লাগলো, জেলেদের জায়গা কমে আসতে লাগলো। তারা যেন একে অপরের সাথে লেগে গেল। সেই প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে জেলেরা আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু এতক্ষণে বোধহয় ভেদু পুরো ব্যাপারটা নিজের কবজায় আনতে পেরেছে।
পুরো নীল বলাইটা ভেদু চোখের ইশারায় দিঘির জলে ফেলে দিল। কি এক অদ্ভুত অলৌকিক উপায়ে দিঘির জলের যেখানে ওই নীল বলয়টা পড়ল সেখানে আগুন জ্বলে উঠল। জলের নিচ থেকে জেলেদের চিৎকার ভেসে এলো। ভেদু আবার চোখের ইশারায় সেই নীল বলয়টা ওপরে আকাশের দিকে তুলল, তারপর আবার ধপাস করে ফেলে দিল জলের মধ্যে। আবার খানিকক্ষণ বাদে ওপরে তুলল। এতক্ষণে যেন জেলেরা একটু নরম হয়েছে। আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনো ক্ষতি করব না, ছেড়ে দাও। ভেদু তাও ছাড়ল না। ওদের তেমনই একটা নীল বলয়ের মধ্যে বাঁধা অবস্থায় ওরা ঝুলতে লাগলো হাওয়ায়। ভেদু একটু আগে ওদের সাথে ছলনা করেছে, কে জানে, হতে পারে এবার হয়তো ওরা বদলা নিচ্ছে, এবার হয়তো ওরা ছলনা করছে ভেদুর সাথে। ভেদু আবার ওই নীল বলয়টা আগের থেকেও জোরে ফেলে দিল জলের মধ্যে। একটা প্রচণ্ড বিস্ফোরণ হয়ে গেল, আগুন জ্বলে উঠল, আর বেশ খানিকক্ষণ জলের মধ্যে আগুন জ্বলতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর আবার আগের মতোই ভেদু সেই নীল বলয়টাকে তুলল ওপরে। এবার ওই জেলেদের মধ্যে একজন বলে উঠল, না ভেদু, এমন করো না, এই জলে এভাবে আমাদের দিলো না। না জানি কি করেছো তুমি, জলের মধ্যে যতবার ফেলছো আগুন জ্বলে যাচ্ছে। ভেদু, এই দিঘির জলে অনেক মাছ আছে ভেদু, ওরা মরে যাবে। আমরা অনেক দিন এই দিঘির জলে আছি, ওদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। ওদের কিছু করো না ভেদু, ওদের কিছু করো না। ভেদু চমকে উঠল। রাগের চোটে ভেদু এই ব্যাপারটা বোধহয় ভেবে দেখেনি। সেই নীল বলয়টা এবার জলে ফেলে না দিয়ে মাটিতে এনে ফেলল। নকশা করছিস তোরা আমার সাথে? ভাবছিস এমন ভালো ভালো কথা বললে তোদের আমি ছেড়ে দেব? না রে, এত সহজে তোদের আমি ছাড়বো না। অনেককে কষ্ট দিয়েছিস তোরা। না, মিথ্যা বলছি না, মাছ বেচে খাই আমরা, মাছের নামে মিথ্যা বলতে পারবো না। মরে গেলেও আমাদের মুখ দিয়ে মিথ্যে কথা বের হবে না। ভেদু ওদের এই বলয়ের ভেতরে আটকে রেখেই সুদর্শনকে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তারপর আস্তে আস্তে মন্ত্র পড়ে সেই নীল বলয়টা সরিয়ে নিল। ওই জেলেদের প্রেতাত্মারা বসে পড়ল মাটিতে। বেশ ক্লান্ত লাগছে ওদের। এই কিছুক্ষণের মধ্যেই ওদের চোখ মুখ যেন আরো বিভৎস হয়ে গেছে। ভেদু এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে খানিকটা নরম স্বরে বলল, আমি তোমাদের মুক্তির জন্য জপ করব এবার। সকলে শান্ত হয়ে বসো। তোমাদের সাথে এক সময় অন্যায় হয়েছিল, কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তোমরাও কম অন্যায় করনি। নিজেদের প্রতি হিংসা ভুলে গিয়ে এবার শান্ত হও। ভেদু এবার তার জপ শুরু করলো। জপের সংখ্যা বাড়ার সাথে সাথে একসময় ওই জেলেদের আত্মা সাদা হাওয়া হয়ে মিলিয়ে গেল। ভেদু ঠিকই বলেছিল, অনেকক্ষণ ধরে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে সুদর্শনের নিচের অংশটা অসাড় হয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। বিছানায় শুয়ে শুয়ে বেচারা এক দৃষ্টে চেয়ে আছে তার ওই ছিপের দিকে। সেদিকে তাকিয়ে কদলি বলল, সাধে কি ওটাকে আমি সতীন বলি? এবার দেখো, আমি ঠিক ওটাকে দূর করে দেব। আমি আর ভেদু আমার গাড়িতেই ফিরে যাচ্ছি জামতলার দিকে। ভেদু দেখলাম জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। আমি বললাম, কি হলো ভেদু, কি ভাবছো? এবার বোধহয় ভেদু সত্যি হেরে গেছে ওই জেলেদের কাছে। জলের ভেতরে অমন করে আগুন জ্বালালে মাছদের ক্ষতি হতে পারে, এইটা খেয়াল হলো না আমার। কিন্তু ওদের ঠিক মনে থাকলো।